প্রিয় দর্শক, সুস্থ সুন্দর জীবন আমাদের সবার কাম্য। সুস্থতা নিয়ে আমরা সবাই ভাবি। সুস্থতা সম্পর্কে কার্ল লেইমের একটি উক্তি আছে, যার সুস্থ জীবন রয়েছে তার সুস্থ মন থাকবে, আর যার সুস্থ মন রয়েছে তার ভিতরে আশা থাকবে। পৃথিবীতে আমরা সবাই একটি সুস্থ সুন্দর জীবন কামনা করে নিজেদেরকে পরিচালিত করতে চাই, কিন্তু সেই সুস্থ সুন্দর জীবনে যখন আমরা মানসিকভাবে বাধাগ্রস্ত হই বা বিভিন্ন কারণে যখন পারিপার্শ্বিকতার কারণে যখন আমরা নিজেদেরকে সঠিকভাবে মেনটেন করতে পারি না, সেই সময় আমাদের মন বিকৃত হয়ে নানা ধরনের অপকর্মে আমরা জড়িয়ে পড়ি। সেরকম একটি অপকর্মের ভিতরে মাদকাসক্ত বা ড্রাগ এডিকশন একটি। বিভিন্ন আসক্তির মধ্যে ড্রাগ এডিকশন একটি অতি নিকৃষ্ট মানের একটি রোগ বলে আমরা জানবো। তো এটা থেকে নিরাময়ের জন্য আমরা অবশ্যই আমাদের বিভিন্ন প্রসেস রয়েছে, বিভিন্ন সাইকোলজিস্ট রয়েছে, তাদের কাছ থেকে আমরা সুন্দরভাবে পরামর্শ নিয়ে থাকি। সেরকম একজন সুন্দর অতিথি আমাদের সঙ্গে আজকে জয়েন করেছেন, কাজী রুম্পা আপু। উনি আলোচনা করবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাদকাসক্ত ব্যক্তির মানসিক সাপোর্ট আমরা কিভাবে দিব। তো আপুর কাছ থেকে আপু, আপনি একটু নিজেকে ইন্ট্রোডিউস করেন, মানে নিজেকে পরিচিত করেন লাইভের ভিতরে ভিতরে। আহ, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি হচ্ছে কাজী রূপা, একজন সাইকোলজিস্ট। আমি সব রকম পেশেন্ট বা ক্লায়েন্ট নিয়ে কাজ করি। তো বর্তমানে যেটা হয়েছে, আমি ড্রাগ এডিকশনের প্রতি আমার একটু ইন্টারেস্ট হয়েছে, যার কারণে আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি। আর হচ্ছে সব রকম ক্লায়েন্ট নিয়ে আমার কাজ করা হয়। অনলাইনে কাজ করছি এবং আমি একটা রিহ্যাব সেন্টারে কাজ করছি। ঠিক আছে আপু, অনেক অনেক ধন্যবাদ আজকের লাইভ সেশনে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রথমে আপনার কাছ থেকে, যেহেতু আমরা টপিক দিয়েছি যে মাদকাসক্ত ব্যক্তির মানসিক সাপোর্ট, তো প্রথমে আপু আপনার কাছ থেকে জানবো সেটা হচ্ছে ড্রাগ এডিকশনটা কি এবং কারা মাদকাসক্ত হয় এবং কেন, এ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবেন আপনি। প্রথমে আমাদের জানা দরকার যে অ্যাডিকশন জিনিসটা কি। অ্যাডিকশন হচ্ছে কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া। যেমন ব্যক্তি যে কোনো বিষয়ে, যে কোনো জিনিসের প্রতি আসক্ত হতে পারে। যেমন হচ্ছে গেমের প্রতি আসক্ত হতে পারে, তারপর হচ্ছে ফোনের প্রতি আসক্ত হতে পারে, তারপর যে কোনো কিছু বা মাদকের প্রতি আসক্ত হতে পারে। আহ আসক্ত জিনিসটা হচ্ছে ওই জিনিসটার প্রতি হচ্ছে ঝুঁকে পড়া, তার মাথার মধ্যে সবসময় ওই চিন্তাটাই কাজ করবে যেটা প্রতি সে আসক্ত হয়। তারপর আমি যেটাতে আসবো মাদকাসক্ত, ড্রাগ অ্যাডিকশন। আর ড্রাগ অ্যাডিকশন মূলত এটা একটা, যারা ড্রাগ অ্যাডিক্টেড আমরা সহজে সাধারণভাবে বলে থাকি যেটা ক্রাইম, কিন্তু আসলে এটা ক্রাইম না। ড্রাগ অ্যাডিক্টেড যারা, সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা হচ্ছে রোগ। এটা হচ্ছে একটি রোগ। আমরা অনেক সময় দেখা যায় যে এই তাদেরকে আমরা, যারা ড্রাগ এডিক্টেড তাদেরকে আমরা ক্রিমিনাল হিসেবে দেখি, আর চোখে দেখি, আমাদের সমাজের মানুষ সেভাবেই দেখে। কিন্তু আহ, আমরা সেটা অ্যানালাইসিস করে দেখেছি যে এটা একটা রোগ হয়। এটা রোগের কারণে তারা হচ্ছে অ্যাডিক্টেড হয়ে যায়। আর ক্রাইম বলতে তাদের বোঝায় যারা এটা নিয়ে বিজনেস করছে, বা দেখা যায় যে যারা সাপ্লাই দিচ্ছে, এবং যুব সমাজ বা বিভিন্ন সমাজে তারা স্প্রেড করছে যে এটার প্রতি যারা আসক্ত বানিয়ে তুলছে তারা হচ্ছে ক্রিমিনাল। কিন্তু আসলে যারা এটা শুরু করেছে তারা কিন্তু ক্রিমিনাল নয়। তারা একটা আহ, রোগের কারণে, দেখা যায় কোন একটা বিষয়ে, কোন একটা সমস্যার কারণে দেখা যায় যে এই ড্রাগের প্রতি তারা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, এবং আহ, তারা মাদকাসক্ততে জড়িয়ে পড়ে। মাদকাসক্ত যারা হয় তারা হচ্ছে আমাদেরই ভাই বোন, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদের আশেপাশে যারা থাকে তারাই কিন্তু মাদকাসক্ত হয়ে যায়। বিভিন্ন কারণে হয়ে যায়। অনেক, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বেশি এটা স্প্রেড করেছে। দেখা যায় যে আমাদের বাংলাদেশে বেশিরভাগ 15 থেকে 30 35 বছরের মানুষের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বেশি থাকে। তারা বেশি এটার মাদকাসক্তির প্রতি ঝুঁকে পড়েছে। তার মধ্যে তরুণরা একটু বেশি এটার প্রতি ঝুঁকে পড়েছে। তাদের কারণ হচ্ছে, দেখা যায় যে তরুণরা যে কারণে মাদকাসক্ত হচ্ছে তার হচ্ছে পিয়ার প্রেসার। পিয়ার প্রেসার হচ্ছে আহ এমন পিয়ার প্রেসার হচ্ছে সে যার সাথে বন্ধু হতে পারে, বা যার সাথে সে সঙ্গপ্রিয়, তার যার সাথে তার থাকতে ভালো লাগে, এরকম ফ্রেন্ড যদি থাকে, বা যে কেউ হতে পারে যার সাথে সে বেশিরভাগ সময় কাটায়। তো এই, সে যখন তাকে অনুপ্রাণিত করে যে আহ চল একবার ডাক দিয়ে দেখি কেমন হয়,
তো সে যখন বলে তখন সে না করতে পারে না। সেই কারণে দেখা যায় যে তরুণরা ড্রাগের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়, ওখানে যায় এবং গিয়ে তারা দেখা যায় প্রথমে ওকেশনারি শুরু করে, তারপর আস্তে আস্তে দেখা যায় যে আহ, তারপর ওকেশনালি পরে তারপর দেখা যায় রেগুলার করা শুরু করে, তারপর দেখা যায় আস্তে আস্তে সেটার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যায়। আর আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে কিউরিসিটি। কিউরিসিটির কারণে দেখা যায় যে অনেকে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। উম, তারা মানে যাদের সাথে আমি কাজ করেছি তারা বেশিরভাগ আমাকে বলেছে যে আহ একটু দেখি কি, মানে তার একটা কিউরিসিটি হয় যে জিনিসটা কি, একবার দেখি, একবার ট্রাই। এই কিউরিসিটি দেখে দেখা যায় যে তারা এই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তারপর দেখা যায় যে আরো অনেকে ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে, তার মধ্যে হচ্ছে আরো অনেক কারণ রয়েছে। তার মধ্যে কিছু কিছু কারণ আমি বলছি, সেটা হচ্ছে জেনেটিক্যাল কারণ। জেনেটিক্যাল কারণে দেখা যায় যে জেনেটিক্যাল কারণ হচ্ছে যেমন বাবা, চাচা বা আগের কেউ ড্রাগ অ্যাডিক্টেড ছিল, সেই কারণে ড্রাগ অ্যাডিকশনের প্রতি তার একটা ঝোঁক থাকতে পারে, সেই কারণে সে ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে। আরেকটা কারণ হচ্ছে ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্বে যদি অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তিরা যে নতুন কিছুর প্রতি আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে, সেই কারণে অ্যাডিক্টেড হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় অনেক ফ্রাস্ট্রেশন থেকে, তারপর হলে ডিপ্রেশন থেকেও অ্যাডিকশনের প্রতি ঝুঁকে যায়, তখন মানুষ বেশি ড্রাগ অ্যাডিকশনের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায় আর কি। প্রিয় দর্শক, আজকের লাইভ এই সেশনে হচ্ছে আপনারা দেখছেন আমাদের কারণ। টপিক মাদকাসক্ত ব্যক্তির মানসিক সাপোর্ট। আপনাদের সঙ্গে আলোচনায় আছে স্পিকার হিসেবে কাজী রূপা আপু, সাইকোলজিস্ট। উনি আপনাদের মাদকাসক্ত ব্যক্তির মানসিক সাপোর্ট নিয়ে উনি কনসালটেন্ট করছে। আর আপনাদের সঙ্গে মডারেটর হিসেবে আমি ওনার সহযোগিতায় আছি, এল এম বাবু, লেকচারার এনডিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক ইউনানি মেডিকেল কলেজ এবং হসপিটাল, বগুড়া। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের লাইভ সেশনে। আপনারা আমাদের টপিকের উপরে যদি কোনো ব্যক্তির বা কেউ যদি এই ধরনের পেশেন্ট হয়ে থাকেন বা পরিবারে কেউ যদি হয়ে থাকে, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন দিতে পারেন। আমরা পরবর্তীতে আপুর কাছ থেকে যেটা জানবো সেটা হচ্ছে মাদকাসক্ত ব্যক্তি যখন আমরা কোনো নিরাময় কেন্দ্রে নেই, এই নিরাময় কেন্দ্রের প্রতি অনেকের ভ্রান্ত ধারণা আছে আপু। তো আমরা এই প্রশ্ন নিব যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা কেন, এ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতি আমাদের অনেক ভ্রান্ত ধারণা থাকে, যেটা আমি যখন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রতে কাজ করি নাই তখন আমার মধ্যেও কিছু ভ্রান্ত ধারণা ছিল, বা আমার আশেপাশে যাদের কাছ থেকে আমি অ্যানালাইসিস করে দেখেছি যে তারা ভাবতো যে যারা বেশিরভাগ সময় দেখা যায় কি, বেশিরভাগ সময় কি আর নিরাময় কেন্দ্রগুলোতে দেখা যায় যারা আগে অ্যাডিক্টেড ছিল আহ তারাই দেখা যায় এটা পরিচালনা করে যাচ্ছে। তো অনেক আশেপাশে অনেকে বা অনেকে চিন্তা করে যে তারা অ্যাডিক্টেড ছিল, তারা কি ট্রিটমেন্ট দিবে, এরকম একটা ভ্রান্ত ধারণা থাকে। সেই সেই জায়গা থেকে আমি বলবো, আমি যখন থেকে কাজ করি বা আমি দেখছি, কাজ করে দেখছি যে আহ, তারাই আসলে যারা কষ্ট পায় তারাই কষ্টটা বুঝে রিয়েলাইজ করে, আর সেই বোঝে আসলে কষ্ট থেকে কিভাবে বের হতে হয়। তারা যেভাবে বের হয়েছে, তাদেরকে যেভাবে অন্যরা হেল্প করেছে, সেভাবেই দেখা যায় যে সে আবার আরেকজনকে হেল্প করার চেষ্টা করছে, সেই কারণেই তারা একটা রিহ্যাব সেন্টার খুলে বসেছে। তো এই এই জন্য দেখা যায় যে যে ভ্রান্ত ধারণা গুলো থাকে যে রিহেব ভালো হয় না, অনেক সময় রিহেবে গেলে হ্যাঁ অনেক কিছু রিহেব আছে যে এর নির্দিষ্ট নিয়মে চলে না, যে যার কারণে বিভিন্ন দুর্নাম রয়েছে, কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম দেখা যায় যে এগুলো ভালো, সেখানে কিন্তু ঠিক ভালো হচ্ছে। এবং তারা দেখা যায় যে একটা ট্রেনিং নিয়েছে, বিএনসি থেকে আসলে ট্রেনিং করানো হয়, সবাইকে ট্রেনিং করানো হয় যারা রিহেব নিয়ে কাজ করছে, রিহেবে কাজ করছে। তো ওইখান থেকে দেখা যায় তাদেরকে ট্রেনিং নিতে হয়, বাধ্যতামূলক করেছে। ট্রেনিং নিয়ে তারা রুলসটা জানে কিভাবে তাকে ট্রিটমেন্ট করতে হবে, একটা মাদকাসক্ত ব্যক্তিকে কিভাবে ট্রিটমেন্ট করতে, সেই রুলসটা সে শিখে তারপর সেটা অ্যাপ্লাই করে। যার কারণে দেখা যায় যে খুব সহজে মাদকাসক্ত থেকে বের হতে পারে। তারপর দেখা যায় যে মাদকাসক্ত তারা যখন বের হয়ে যায়, যখন ট্রিটমেন্টের পরে ভালো হয়, বের হয়ে যায়, তারপর তাকে কিভাবে মোটিভেটেড করতে হবে সেটাও দেখা যায় যে তাকে ফলো আপে রাখতে হবে, সেই জিনিসগুলো তারা দেখা যায় খোঁজ খবর রাখছে। যার কারণে দেখা যায় যে অনেকেই কিন্তু মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গিয়ে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু অনেকেই কিন্তু এই ভয়ে
দিচ্ছে না। আবার আবার অনেকে দেখা যায় যে আহ আশেপাশের অনেকেই আছে যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র দিব, যে মানুষ খারাপ বলবে, এরকম একটা চিন্তা থাকে যে, কিন্তু আমাদের সন্তান, আমাদের আশেপাশের মানুষের লাইফটা যখন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তখন দেখা যায় যে তাকে কিন্তু ট্রিটমেন্টের জন্য দিলে আমরাও ভালো থাকবো এবং সবাই ভালো থাকবে। সেই কারণে সে ভ্রান্ত ধারণাগুলো ভুলে সঠিক চিন্তা মাথার মধ্যে আনা উচিত। অনেক অনেক ধন্যবাদ আপু, সুন্দরভাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তো ট্রিটমেন্টের পর আমরা মাদকাসক্ত ব্যক্তিকে কি আবার পুনরায়, মানে একজন ব্যক্তি যখন এই মাদকাসক্ত সেন্টার থেকে ট্রিটমেন্ট নিল, সে কি পুনরায় আবার মানে মাদকাসক্ত জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, অনেক সময় মাদক যারা ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যায়, তারপর তারা আবার দেখা যায় অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ তাকে দেখা যায় যে একটা যখন সে প্রথমে দেখা যায় কি ট্রিটমেন্টটা যখন শুরু হয়, তখন দেখা যায় যে তাকে ডিটক্সিফিকেশনে কিছুদিন রাখা হয়, কারণ তার শরীরের মধ্যে মাদকটা যাতে নির্মূল মানে ধ্বংস হয়, সে কারণে দেখা যায় ডিটক্সিফিকেশনে রাখা হয়। তারপর যখন সে স্টেবল হয়ে যায়, তখন তাকে একটা মোটিভেশনাল কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়। আর তখন দেখা যায় প্রথমে তাকে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং করা হয়। ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং করার পরে প্রথমে ওই যে ডিটক্সিফিকেশনে যখন রাখে, তখন তাকে মেডিকেশন করা হয়। তারপর তাকে মোটিভেশনাল কাউন্সিলিং এ দেওয়া হয়। তখন দেখা যায় একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হয়ে থাকে, এবং সেখানে সে প্রথমে একটা ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং করা হয়, তখন 1:1 হয়, এবং তার প্রবলেম লিস্ট করা হয়, তারপর হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান করা হয়, তারপর দেখা যায় তার প্রবলেম সলভ করা হয়। এবং পরবর্তীতে দেখা যায় যে তাকে আবার বিভিন্ন রকম সাইকো এডুকেশনও দেওয়া থাকে, আবার গ্রুপ কাউন্সিলিং করানো হয়, আহ যাতে সে ওই রিল্যাক্সটা না করে, আমরা যেটা বলি। পরে যখন সে চলে যাওয়ার পরে আবার যখন সে আবার অ্যাডিক্টেড হয়ে যায়, তখন সেটাকে আমরা রিল্যাক্স বলি। আর যদি সে এমন হয় যে অনেকদিন খেয়েছে, খাওয়ার পরে সে ট্রিটমেন্টে সুস্থ হয়ে বাসায় আসছে, আসার পরে দেখা যায় তার বন্ধু বান্ধব একবার দুইবার বলছে চলে আয়, চলে আয়, এরকম করে সে পারছে না, তখন একবার খেলো বা দুইবার খেলো, তখন ল্যাপস বলা যেতে পারে। কিন্তু এরপরে যে আবার যদি আহ সে সেই সেম অ্যাডিকশনে চলে যায়, তখন সেটাকে রিল্যাপস বলে। আর তখন তাকে ঠিক মতো ফলো আপ করতে হবে, এবং হচ্ছে তার ফ্যামিলির একটা ব্যাপার থাকে। ফ্যামিলিতে যেটা হয় যে আপনি যেটা একবার বলেছিলেন যে এটা একটা মানে এটা আসলে একটা রোগ। মাদকাসক্ত একটা রোগ, এটা আসলে মানুষ সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়, তখন তার মধ্যে হিতাহিত কোনো জ্ঞান থাকে না, এটা একটা রোগ রোগ বলা যেতে পারে। কিন্তু আমরা যখন দেখা যায় যে একটা ক্লায়েন্ট সে ট্রিটমেন্টের মধ্যে থাকে, তারপর সে বাসায় আসে, বাসায় আসার পর তার বাবা মা বা ফ্যামিলির কেউ তাকে সেই কাজটা করতে পারে না, তাকে ক্রিমিনাল হিসেবে তাকে আঙ্গুল তুলে এরকম হয়ে যায়। আবার দেখা যায় আশেপাশের মানুষগুলোও তাকে অন্য দৃষ্টিতে তাকায়। সে কারণে দেখা যায় সে কিন্তু অনেক ডিপ্রেস হয়ে যায়। সে তখন মানে এরকম হয় যে সুইসাইডাল থটও হয়, বা আম, এরকম মানে অ্যাডিক্টেড হয়ে সে চায় যে সে মরে যাবে, তার জীবন রেখে কি লাভ। সে তো আবার সেই আগের অবস্থায় ফিরে আসতে পারছে না। সেই কারণে দেখা যায় যে সে আবার রিল্যাপস করতে পারে। সেই কারণে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে যাতে রিল্যাপসটা না করে। পাপীকে নয়, আমরা পাপকে ঘৃণা করব। প্রিয় দর্শক, মন আমাদের একাদশ ইন্দ্রিয়ের মধ্যে। আমাদের 10টি বা 11টা আমাদের মানব শরীরে ইন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়। তার ভিতরে মন হচ্ছে একটি একাদশ ইন্দ্রিয়। এই মনের যখন বিকৃতি ঘটে যায়, তখন আমরা মানসিক ভাবে নানা ধরনের ডিপ্রেশনে ভুগি বা বিভিন্ন অ্যাডিকশন দ্বারা আক্রান্ত হয়ে যাই। যেমন পর্নোগ্রাফি, মাদকাসক্ত বা নেশার জগতে চলে যাই, এরকম বিভিন্ন অ্যাডিকশনের আমরা জড়িয়ে পড়ি। কিন্তু তখন আমরা আমরা সমাজের কাছে বা বিভিন্ন মানুষের কাছে অথবা পরিবার পরিজনের কাছে তখন আমরা ঘৃণিত হই। আমাদের অপকর্মের মধ্য দিয়ে আমরা এমন কিছু কর্ম করব না যার মধ্য দিয়ে আমরা আমাদের মন যেন বিকৃত না হয়। আর এই মন বিকৃত হওয়ার কারণেই কিন্তু আমরা মানসিক ভাবে বা মানসিক রোগীতে পরিণত হই। সো এই ডিপ্রেশন থেকে আমরা কিভাবে নিজেদেরকে দূর করব, বা একজন মাদকাসক্ত ব্যক্তিকে কিভাবে মানসিক সাপোর্ট দিব, এই সাপোর্ট দিতে আজকে আমাদের সঙ্গে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আমার লাইভ সেশনে আমার প্রিয় একজন আপু, কাজী রুম্পা আপু, সাইকোলজিস্ট। উনি আজকে টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে যায়। তো আজকের মেন টপিক হচ্ছে মাদকাসক্ত ব্যক্তিকে আমরা কিভাবে মানসিক সাপোর্ট দিব। তো আপু, এ পর্যায়ে আমি আপনার কাছে প্রশ্ন রাখবো। এই প্রশ্নটাই যে একজন মাদকাসক্ত ব্যক্তিকে কিভাবে আমরা মানসিক সাপোর্ট দিলে
সে বিভিন্ন প্রকার ডিপ্রেশন বা বিভিন্ন যে তার যে অপকর্ম এটা থেকে নিজেকে সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে আনতে পারবে। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের লাইভ সেশনে প্রশ্ন করবেন, আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আহ, ধন্যবাদ। মানসিক সাপোর্ট কিভাবে দেব, আসলে এটা আসলে অনেক বড় ব্যাপার। এটা বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। সেটা হচ্ছে, একটা মাদকাসক্ত ব্যক্তি যখন অনেক বেশি অ্যাডিকশনে জড়িয়ে যায়, তখন দেখা যায় যে তার 24 আওয়ার্স মাথার মধ্যে সে একটা চিন্তাই থাকে। আহ মানে সে কিভাবে ড্রাগ নিবে, সে চিন্তাটাই থাকে তার। মানে লাইফের এইমটাই থাকে যে ড্রাগ। তার সব সময় চিন্তা চেতনার মধ্যে থাকবে ড্রাগ, 24 আওয়ার সে সেই চিন্তাই করবে যে সে কিভাবে ড্রাগ দিবে। তার কোনো বাস্তব জীবনের কোনো চিন্তা থাকবে না। সে জীবনে কি হারিয়ে ফেলেছে, কি পেয়েছে, তার মধ্যে সেই জিনিসটা কাজ করবে না। তার মধ্যে একটা কাজই করবে, সে ড্রাগ কিভাবে ড্রাগে কিভাবে সে সবসময় থাকতে পারে সেই চিন্তাটা করবে। প্রথমে দেখা যায় যে যখন ড্রাগটা শুরু করে তখন দেখা যায় যে ফ্রেন্ডরা একবার দুইবার নিয়ে যায় বা কিউরিসিটি হয় যে ট্রাই করি। তো সেভাবে আস্তে আস্তে যখন একটা মানুষ অ্যাডিকশনে জড়িয়ে যায় তখন দেখা যায় যে অনেক সময় ফ্যামিলির মানুষ বুঝতে পারে যে তার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। তখন দেখা যায় যে তার সাথে খুব বাজে বিহেভ করে ফেলে। বাজে বিহেভ করার কারণে দেখা যায় কি, যে সে আরো বেশি ফ্যামিলির প্রতি ট্রাস্ট চলে যায়। মনে করে যে আমাকে কেউ ভালোবাসে না, আমি এটা চলে যাবে, এরকম একটা চিন্তা তার মধ্যে আছে। তারপর হচ্ছে, তারপর সে যখন উল্টাপাল্টা কাজ করছে তখন তাকে অনেক সময় দেখা যায় অনেক রাগ, তার মধ্যে রাগ সৃষ্টি হয়। সে রেগে ভাঙচুর করা শুরু করে। অনেক সময় দেখা যায় যে সে বাসা থেকে অনেক দেখা যায় অনেক কিছু না বলে নিয়ে যাচ্ছে। তারপর দেখা যায় যে মারধরও করে টাকা পয়সা, সে কিভাবে ড্রাগ নিবে সেই চিন্তায় সে সারাক্ষণ থাকে। তো কিভাবে সে টাকা জোগাড় করবে সেই চিন্তা মাথার মধ্যে থাকে। তো বাসায় দেখা যায় বাসার মানুষ তার প্রতি অন্যরকম একটা মানে চোখে দেখে, এটাই স্বাভাবিক দেখাটা। কিন্তু যখন আমার পরিবারে বা আমাদের পরিবারে কেউ এরকম দেখা যাচ্ছে প্রথম স্টেপ, তখন দেখা যায় যে হচ্ছে, তখন তাকে বুঝাতে হবে, পজিটিভ প্যারেন্টিং করতে হবে, বা আশেপাশের অভিভাবক দিয়ে যেভাবে হোক তাকে পজিটিভলি বুঝাতে হবে। সেটাও যদি সে না বোঝে বা সে অনেক বেশি যখন জড়িয়ে যায়, তখন দেখা যায় তাকে সেভাবে আর কন্ট্রোল করা যাচ্ছে না, বাসায় কেউ কন্ট্রোল করতে পারছে না, তখন ঠিক অবশ্যই একটা হসপিটালে বা রিহ্যাব সেন্টারে অবশ্যই ভর্তি করে দিতে হবে। এরপরে দেখা যায় যে সেখানে সে আহ সুস্থ হয়। যেমন 3 মাস বা 6 মাসের একটা কোর্স থাকে, তখন সে সেখানে থাকে, সেখানে থেকে সে সুস্থ হয়। তারপর তার ফ্যামিলিকে যেটা মানে কাউন্সিলররা যেটা করে, সাইকোলজিস্টরা যেটা করে, প্রথমে তো ডিটক্সিফিকেশনে থাকে, তারপর দেখা যায় যে তার কাউন্সিলিং হয়, তারপর দেখা যায় ফ্যামিলি কাউন্সিলিংটাও করানো হয়। কারণ ফ্যামিলির মানুষ কিন্তু বুঝতে পারে না যে তার সাথে কি বিহেভ করবে। ফ্যামিলির মানুষও বুঝতে পারে না। আবার দেখা যায় সে যখন বাসা থেকে বের হয়, আশেপাশের মানুষও তখন বুঝতে পারে না যে তার সাথে কি করবে। তাকে ওই ক্রিমিনালের চোখে দেখে এবং তাকে সেভাবে খোঁচা দিয়েও কথা বলে। তার প্রতি যে সে ট্রাস্টটা থাকে না, সে কারণে দেখা যায় এরকম অবস্থা হয়। তো সে যখন আবার চলে আসে তখন তাকে অবশ্যই মানে হসপিটাল বা রিহেব সেন্টারের কাজ হচ্ছে তাকে ফলো আপে রাখা, এবং হচ্ছে তার ফ্যামিলি অবশ্যই তাকে যত্ন নেওয়া উচিত, ফ্যামিলির মানুষের যত্ন নেওয়া উচিত। অনেক সময় দেখা যায় কি যে যারা ড্রাগ এডিক্টেড তাদেরকে ভাবে, মানে ফ্যামিলি মানুষ ভাবে যে দিয়ে ঠিক হয়ে যাবে, তার মধ্যে রেসপন্সিবিলিটি আসবে তখন ঠিক হয়ে যাবে। বা আবার দেখা যায় যে বিদেশ পাঠিয়ে দিই বা জায়গা চেঞ্জ করে দিই, মানে এরকম চিন্তা মাথা থাকে। আসলে এটা আসলে কোনো মানে সলিউশন না। সলিউশন হচ্ছে আহ সমস্যাটা হচ্ছে ওর ব্রেনে, ওর মানে চিন্তা চেতনায়, ওর চিন্তাটাকে চেঞ্জ করতে হবে। তখন আমাদের সবাইকে তার প্রতি পজিটিভ, তার লাইফ সম্পর্কে মোটিভ যেভাবে মোটিভেটেড করা যায় সেভাবে মোটিভেটেড করতে হবে। এবং তাকে কিভাবে ভালো থাকা যায় সেই বিষয়ে সবসময় পজিটিভলি তার সাথে বিহেভিয়ার করলেই দেখা যায় যে অনেকটা সাপোর্ট দেওয়া হয়। অনেক অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের লাইভ সেশন। আজকের মূল টপিক হচ্ছে মাদকাসক্ত ব্যক্তির মানসিক সাপোর্ট আমরা কিভাবে দিব। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে লাইভ সেশন আছেন, অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ সেশনে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমার প্রিয় আপু কাজী রুম্পা আপু এতক্ষণ আলোচনা করলেন মাদকাসক্ত ব্যক্তির মানসিক সাপোর্ট দিয়ে। আমরা সুস্থ সুন্দর জীবন নিয়ে সবাই বাঁচতে চাই বা নিজেদেরকে পরিচালিত করতে চাই, একটা সুন্দর পরিবেশে নিজেদেরকে
রাখতে চাই, কিন্তু সেই পরিবেশে যখন একটা কথা আছে, প্রবাদ আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এরকম একটা প্রবাদ আছে। এর মধ্যে দিয়ে আমরা যখন অনেক সময় বিভিন্ন অ্যাডিক্টেড হই বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে, এটাও একটা বড় কারণ। এছাড়া আমরা যখন কোনো অপরাধ কর্ম করে ফেলি, আয়ুর্বেদিকের ভাষায় আপু এটাকে বলে প্রজ্ঞাপরাধ। যখন কোনো মানুষ জ্ঞান থাকা সত্ত্বেও কোনো অপরাধ কর্মে লিপ্ত হয়, মানে আমার জ্ঞান আছে তারপর আমি যখন কোনো অপকর্মে লিপ্ত হলাম বা কোনো একটা অপরাধ বা কোনো একটা অপকর্ম করে ফেললাম, তখন আমার ব্রেন আমাকে নিজেকে দোষী মনে করে। এই যে প্রজ্ঞা, মানে জ্ঞান থাকা সত্ত্বেও আমি যে একটা অপরাধ কর্ম করলাম, এটাকেই আয়ুর্বেদের ভাষায় প্রজ্ঞা অপরাধ বলে বা জ্ঞান পাপী। তো এরকম জ্ঞান পাপী বা অপকর্মের মধ্য দিয়েও আমরা মানসিক ভাবে অনেক সময় ডিপ্রেশন বা কোনো অ্যাডিক্টে জড়িয়ে পড়ি। তো তার ভিতরে মাদকাসক্ত একটি। এছাড়া বিভিন্ন সৎসঙ্গে হয়তো আমরা পরিচালিত করতে পারি না নিজেদেরকে, বা বিভিন্ন ভ্রান্ত ধারণা থেকে বা অনেক ডিপ্রেশনে হয়তো আছি, তখন দেখলাম যে আমি এই অ্যাডিক্টেড হলে হয়তো আমি নিজেকে ভালো বা প্রফুল্ল রাখতে পারবো। এটাও একটা চিন্তা ভাবনা নিয়ে হয়তো অনেক মানুষ অগ্রসর হয়, কিন্তু এভাবে ধীরে ধীরে যখন সে অ্যাডিক্টেড হয়ে যায় তখন তার উপর একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপুর মাধ্যমে জানার চেষ্টা করব। তো এ পর্যায়ে আমরা জানবো, যখন আমরা কোনো একজন ব্যক্তি, এতক্ষণ আপু আলোচনায় করেছেন যে মানসিক সাপোর্ট কিভাবে আমরা দিব, তো সবচেয়ে বড় কেন্দ্রীয় যে ভূমিকাটা রাখে আমাদের নিজের ফ্যামিলি বা পারিবারিক পরিবারের মানুষ, যখন ব্যক্তিটাকে সঠিকভাবে সাপোর্ট না দিচ্ছে বা পরিবার থেকে যখন তাকে ঘৃণিত করা হচ্ছে বা সঠিক কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে না, তখন কিন্তু ব্যক্তিটি আরো বেশি বেশি অ্যাডিক্টেড হয়ে যাবে বা ডিপ্রেশনে হওয়ার কারণে সে হয়তো নিজেকে এক সময় ধ্বংসের পথে নিয়ে যাবে বা ডিপ্রেশন থেকে সুইসাইডে চলে যাবে। তো ওইদিকে আমরা আজকে যাব না। তো পরিবার কিভাবে ভূমিকা রাখবে আপু, একজন ফ্যামিলির সদস্য বা পরিবার কিভাবে ড্রাগ এডিকশন ব্যক্তির সাপোর্ট হিসেবে ভূমিকা রাখবে, এ সম্পর্কে একটু কিছু বলেন। পরিবার সবচাইতে গুরুত্বপূর্ণ, পরিবারের ভূমিকাটাই সবচাইতে আগে আসে। তো মাদকাসক্ত ব্যক্তিকে অবশ্যই পরিবারের ভালো একটা পজিটিভ ভূমিকা থাকতে হবে, তাহলে ভালো থাকবে। যখন মাদকাসক্ত, যখন দেখা যায় যে একটা আমাদের আমাদের পরিবারের একজন আহ ছেলে বা মেয়েরাও কিন্তু হচ্ছে, ছেলেরাই যে শুধু মাদকাসক্ত অ্যাডিক্টেড হচ্ছে তা না, মেয়েরাও হচ্ছে। কিন্তু দেখা যায় যে মেয়েদের, ছেলে মেয়ে যখন এই অ্যাডিকশনে জড়িয়ে যাচ্ছে, তখন দেখা যায় যে প্রথমে যেটা হয়, সে প্রথমে দেখা যায় এক্সপেরিমেন্টাল ভাবে সে ইউজ করে, যেমন অকেশনালি সে সেটা শুরু করে, তারপর দেখা যায় সে রেগুলার ইউজে চলে যায়, তারপর সে আহ কোনো সমস্যায় পড়লেই সে এটা নিয়ে ভালো থাকে, এটাও হয়ে যায়। তারপর দেখা যায় ওই জিনিসটার প্রতি, ওই মাদকের প্রতি সে তার ডিপেন্ডেন্সি চলে আসার পর সে দেখা যায় সে অ্যাডিকশনে চলে যায়। তো যখন পরিবারের ভূমিকাটা তখনই আসে, শুরু থেকে আসে, যখন দেখা যায় যে আমার পরিবারের একটা ছেলে বা মেয়ে বা আহ তরুণরা, যেটা দেখা যায় স্টুডেন্ট অবস্থায় যে পড়াশোনার প্রতি তার কোনো মনোযোগ হচ্ছে না, সে পড়াশোনা খারাপ করছে, বা জীবনের প্রতি আহ তার কোনো এইম থাকে না, সে সবসময় অন্যমনস্ক হয়ে থাকে, তার মধ্যে আহ লাইফের প্রতি লাইফের প্রতি কোনো ফোকাস করে না, সে শুধু অন্যদিকে তার, সে লাইফটা চলে যাচ্ছে, সে সেদিকেই ফোকাস করছে। আর এটা যদি পরিবারের, আবার দেখা যায় পরিবারে যদি দেখে যে তার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, তারপর যখন তাকে অবশ্যই পরিবারের মানুষকে অবশ্যই তার পাশে থাকা উচিত, এবং তাকে সবসময় অ্যানালাইসিস করা উচিত যে তার কি চেঞ্জ আসছে, তাহলে কিন্তু আমাদের অনেক সময়ই দেখা যায় যে আমরা শুরু থেকেই তাকে ওইখান থেকে নিয়ে আসতে পারবো। ওই অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন যে অনেক বেশি হয়ে যাবে সেই পর্যন্ত আমি মানে দিব না। সেটা যদি আমরা পরিবাররা আগে থেকে সেটা পজিটিভলি চিন্তা করে, যে তাকে আমরা পজিটিভলি বুঝাই, অনেক সময় দেখা যায় যে শুরুতেই মারধর করে, আমি অনেক বড় একটা অফিসার, আমার ছেলে অ্যাডিক্টেড, এটা আমাকে খুবই কষ্ট দেয়, আমার আশেপাশের মানুষগুলো আমাকে কষ্ট দিচ্ছে, তখন দেখা যায় যে একটা নেগেটিভ প্যারেন্টিং করে ফেলি, অনেক সময় হয়ে যায়। তখন দেখা যায় কি হিতে আরো বিপরীত হয়ে যায়, তখন সে চিন্তা করে যে আমি আর বাঁচবো না, আমার বাঁচা দরকার নেই, আমি আরো বেশি সেটা ইউজ করবো।
তখন দেখা যায় যে আরো উল্টাপাল্টা হয়ে যায়, ছেলেকেই হারানোর একটা সম্ভাবনা থাকে, বা ছেলে মেয়ে যাই বলেন। তো সেই ক্ষেত্রে বলবো যে পজিটিভলি তাকে দেখা উচিত, এবং পজিটিভলি বোঝানো উচিত আশেপাশের সবাইকে। এবং এটা একটা রোগ, প্রথমেই ভাবতে হবে যে এটা একটা রোগ, এটা সহজ কিছু না। তো রোগের ট্রিটমেন্ট করতে হবে। কিভাবে ট্রিটমেন্ট করবো, যদি মানে অল্প থাকে তখন দেখা যায় যে বাসায় কোনো ভাবে আমি তাকে পজিটিভলি বুঝাচ্ছি, বা আশেপাশে কাউকে দিয়ে বুঝাচ্ছি, সেভাবে কিভাবে তার কাছ থেকে ফ্রেন্ডের কাছ থেকে গিয়ে তার এক সঙ্গ ধসে যেটা হয়, সে করছে তো সেখান থেকে কিভাবে তাকে নেগেটিভ ভাবে বা পজিটিভলি তাকে অ্যাসার্টিভ ওয়েতে কিভাবে তাকে ওইখানে ফ্রেন্ডদেরকে বুঝিয়ে, বা ফ্রেন্ডরা ডাকছে যেমন সে অ্যাডিক্টেড হচ্ছে কিন্তু সে ফিরে আসতে চাচ্ছে, তার কিন্তু সে ফ্যামিলি বন্ধুদেরকে এত ভালোবাসে, বন্ধুরা ডাকলে সে না করতে পারে না, এরকম হয় অনেক সময়। কিন্তু তাকে এভাবে অ্যাসার্টিভ ওয়ে শিখাতে হবে যে সে তাকে বন্ধুদেরকে সে বলবে যে আহ আমি একটা কাজে আছি, বা আমি একটা এখন আমার একটা কাজ আছে, তার লাইফের অন্যান্য কাজের প্রতি ইনভলভ করাতে হবে, খেলাধুলা হতে পারে বা অন্যান্য বিনোদনমূলক কাজের প্রতি সে ইনভলভ হয়ে গেলে তখন দেখা যায় এটা তার ফোকাসটা থাকবে না। ফ্যামিলির অনেক বেশি ভূমিকা। আম, এই তো। অনেক অনেক ধন্যবাদ আপু। আমরা দর্শকদের থেকে একটা প্রশ্ন অলরেডি আমাদের কমেন্ট বক্সে চলে আসছে, কয়েকটা প্রশ্ন। তার ভিতরে প্রফুল্ল সিং আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ কবিরাজ তপন কুমার বসু একটা প্রশ্ন করেছে। মনোবিজ্ঞানের প্রভাব বলে একটা কথা আছে, মনোবিজ্ঞান মানে মাদকাসক্তির পিছনে এই প্রভাব বড় একটা কাজ করে, কিভাবে এই প্রভাব মুক্ত হওয়া যায় এ সম্পর্কে কি আপনি কিছু বলবেন, বা ওনাকে যদি একটু অ্যান্সার প্রদান করতেন, আমার একজন প্রিয় শিক্ষক। মানে মনোবিজ্ঞানের প্রভাব বুঝতে পেরেছি, কিন্তু প্রভাব মুক্তটা সেটা আসলে বুঝতে পারছি না। আচ্ছা, তারপরও প্রভাব সম্পর্কে একটু বিস্তারিত অনেক বলেন। আমি মনোবিজ্ঞান যারা হচ্ছে সাইকোলজিস্ট তাদের কাজটা আমি বুঝাচ্ছি, সেটা হয়তো বুঝতে পারবে। যখন দেখা যায় যে আহ, অবশ্যই হসপিটাল অথবা কোনো নিরাময় কেন্দ্রে যখন চিকিৎসাধীন অবস্থায় থাকে, যখন একটা ক্লায়েন্ট যখন স্টেবল একটা সিচুয়েশন থাকে, তখন তাকে ডিটক্সিফিকেশনে তো প্রথমে রাখতে হয়, মেডিকেশন করানোর পর সে যখন স্টেবল হয় তখন তাকে একজন সাইকোলজিস্টের কাছে রেফার করা হয়, তখন তাকে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং করা হয়। তারপর তাকে কিভাবে লাইফে মোটিভেট করতে হবে সেই সাইকো এডুকেশন গুলাও একটা সাইকোলজিস্ট দিয়ে থাকে। তারপর হচ্ছে এরপরে তাকে কিভাবে ফলো আপে থাকতে হবে, তারপর হচ্ছে তার লাইফ কিভাবে, অনেক সময় দেখা যায় লাইফ সেট আপের ভিশন সেট আপের ব্যাপারেও হেল্প করে থাকে। সেই ক্ষেত্রে বলবো যে সাইকোলজিস্টের অনেক ভূমিকা রয়েছে, অনেক সময় দেখা যায় যে সে তার কথা শুনে শুনে সে লাইফটাকে চেঞ্জ করতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপু। সুপ্রিয় দর্শক, আজকের লাইভ সেশনে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি আমাদের মাঝে আজকের মূল টপিক মাদকাসক্ত ব্যক্তির মানসিক সাপোর্ট নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে আলোচনা করেছে আমার প্রিয় একজন আপু, কাজী রুম্পা আপু। উনি এখন অনলাইনের মাধ্যমে ও ট্রিটমেন্ট দিচ্ছে, যারা কনসালটেন্ট নিচ্ছেন ওনার কাছ থেকে বা পরামর্শ নিচ্ছেন কিভাবে নিজেদেরকে সুস্থ সুন্দর বা মনোরোগ থেকে কিভাবে নিজেদেরকে মুক্ত রাখবেন। আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, বা যারা ওনার সঙ্গে সরাসরি যুক্ত হতে চান বা ওনার থেকে পরামর্শ নিতে চান, আমার এবং আপুর দুজনেরই নাম্বার দেওয়া আছে। আপনারা অনলাইনের মাধ্যমে ওনার কাছ থেকে মানসিকভাবে সাপোর্ট নিতে পারেন। আর আজকের লাইভ সেশনের মূল টপিক ছিল মাদকাসক্ত ব্যক্তির মানসিক সাপোর্ট। এতক্ষণ উনি কিভাবে মাদকাসক্ত কি, মাদকাসক্তের ব্যক্তিকে কিভাবে মানসিক সাপোর্ট দিব বা ফ্যামিলি থেকে কিভাবে সাপোর্ট দিবে, এতক্ষণ আপু আমাদের মাঝে বিস্তারিত আলোচনা করেছে। তো আর আমরা লাইভ বাড়াবো না, আমরা সর্বশেষে একটা কথাই বলবো যে সুখের পিছনে বা মন সুস্থ, মনকে আমরা সুন্দর রেখে নিজেদেরকে যখন পরিচালিত করি তখন আমরা প্রফুল্ল থাকি। কিন্তু যখন মনের বিকার জন্মে যায় বা মানসিক ভাবে যখন আমরা কোনো আঘাতপ্রাপ্ত হই বা কোনো কিছু দ্বারা অ্যাডিক্টেড হই, তো ধীরে ধীরে যেটা সেটা যখন বেশি পর্যায়ে চলে যায় সেটাকে আসক্তিতে পরিণত হয়ে যায়। এরকম আসক্তির মধ্যে মাদকাসক্ত একটি। তো সুখের পেছনে তো আমরা সবাই ছুটি, সুস্থ সুন্দর জীবন আমাদের সবার কাম্য। কামিনী রায়ের ভাষায় যদিও পৃথিবীতে নাই কিরে সুখ নাই কিরে সুখ, এ ধারা কি শুধু বিষাদময়, কিন্তু আসলে বিষাদময়
এম, নয়। আসলে নিজেদেরকে সুস্থ সুন্দর ভাবে মেনটেন, আমার প্রত্যাশা যদি কম থাকে বা নিজেকে যদি সঠিকভাবে চালনা করতে পারি তাহলে আমি সুস্থ। তো আমরা আপুর পরামর্শ থেকে অনেক কিছু জানলাম, নিজেদেরকে সেভাবে মেনটেন করব। নিজের ফ্যামিলির যদি কেউ আক্রান্ত হয়ে থাকে আপনার কাছ থেকে আরো বিস্তারিত ইলাবোরেট পরামর্শ নিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য। আপু আচ্ছা, আপনাকেও শেষে একটা অসংখ্য কথা ধন্যবাদ। বলবো। জি আচ্ছা, বলেন শেষে আপু একটা বলেন। কথা বলি। আচ্ছা, ঠিক আছে। শেষে যে কথাটা বলবো হচ্ছে, যখন মাদকাসক্ত একটা রোগ, এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। এবং মাদকাসক্ত ব্যক্তি যখন এটা থেকে চলে আসতে চায়, তখন তার শারীরিক মানসিক একটা উইথড্রয়াল ইফেক্ট পড়ে, সে কারণে সে ছাড়তে পারে না। সো তাকে দোষারোপ করবেন না, তাকে আহ খুবই পজিটিভ ওয়েতে, যা কি 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 ওয়েতে তাকে ভালো রাখা যায় সেটা চিন্তা করবেন। আর আরেকটা কথা হচ্ছে, যেটা আমি বলতে চাই, অনেকে আমাদের আশেপাশে বা আমাদের বন্ধু বান্ধব বা অনেকেই দেখা যায় অনেক ভাবে মানসিক ভাবে ডিপ্রেসড হয়ে যায়। তখন দেখা যায় কি, আমাদের কাছে এসে বলে, যখন বলে তখন আমরা বলি, তুই কি কষ্ট পেয়েছিস, তার চাইতে বেশি কষ্ট আমার, বা ওর কষ্টটা এর চাইতে বেশি ছিল, সে তো সেখান থেকে, এসব কথা না বলে আসলে কষ্ট তো কষ্টই, কারো লাল কষ্টের নামটা চেঞ্জ হতে পারে, যে লাল কষ্ট নীল কষ্ট এরকম একটা নাম চেঞ্জ হতে পারে, কিন্তু কষ্ট কষ্টই। আমরা এভাবে না বলে আমরা বড় করে দেখবো। সেটা যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে আমাদের অনেক অনেকেই, আমরা আমাদের আশেপাশের মানুষ মানসিক সমস্যা থেকে রেহাই পাবে। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ সেশনে আপনারা যারা যুক্ত ছিলেন। আমাদের পরবর্তী লাইভ সেশনে হয়তো আপু বিষণ্ণতা বা ডিপ্রেশন এসব বা পড়াশোনা স্টুডেন্টদের উদ্দেশ্যে ভালো অ্যাডভাইস করবেন আপু, পড়াশোনায় কিভাবে মনোযোগী হতে পারে, এবং বিভিন্ন লাইভ সেশন উপহার পেতে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর এই প্যান্ডামিক পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমে আমরা সুন্দর একটি প্রেসক্রিপশন উপহার দিলাম কিভাবে মাদকাসক্ত ব্যক্তির মানসিক সাপোর্ট করব। তো আপু অসংখ্য ধন্যবাদ আমার লাইভ সেশনে আপনি যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের লাইভ সেশন আমরা এখানেই শেষ করব।